এক পিতৃ পরিচয়হীন মাতারির কথার জের ধরে চেইতে গেছে গোটা মুসলিম বিশ্ব। মাতারি এখন নিজের নিরাপত্তার জন্য কান্নাকাটি শুরু করে দিতেছে ভারত সরকারের কাছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলন নাইমে গেছে রাস্তায় ছাদ করিয়ে। স্কুল কলেজের ছাত্রদেরকে ইতিপূর্বে কখনো নিরাপদ সড়ক আন্দোলন ব্যতীত অন্য কোনো আন্দোলনে এমন সক্রিয় দেখা যায় নাই মুক্তিযুদ্ধের পরে, কিন্তু এই প্রথম রাজপথ কাঁপাইতে আছে স্কুল কলেজের গেদুগেদিরা। দিনকাল বেশি একটা ভালো না। ওরে ভাই রে ভাই চামচা রোগের ওষুধ কোথায় পাই? এতদিন আমরা কি হলাম, কাদের জন্য করলাম, আমাদের কি লাভ নইলে? টিভি চাললে এগো আস্ফালন দেখা যায়। সাবলা সত্তর সব স্কুল কলেজের বলা এই জায়গায় সব খালি দাঁড়িয়েলা টুপিয়ালারাই আন্দোলন হতে দিয়ে আমাকে সোনার গেদুরাও চলে গেছে। আমাকে ওই ৭২-এর টিভিটা দিই, এইটা আমাকে একটু সান্ত্বনা দিতে পারে। সব মাতারি নাইমে গেছে। হ্যাঁ, এখন না এতদিন আমরা নারীর সমান অধিকার নিয়ে নামাইছি পথে, এর আবার এই নেই নামছে কেন? না, দেশটা মৌলবাদীতে ছাই গেছে। আমাকে মার্কাজের কি অবস্থা দেখি, শাহবাগ মার্কাজ, রাজু ভাস্কর। হ্যাঁ, সারা জীবন পড়াইছি টেরোরিজম টেরোরিজম, আরে রান্না কয় সাবিলু না কি হইলি নাকি? আমাকে ভাষার বিকৃতি করে ফেলাইলে, ইংরেজি সব বললে খাইছি এরা। রাজু ভাস্করে মনে হয় মৌলবাদী বিরোধী কোনো কনসার্ট হচ্ছে। রাজু ভাস্কর রোগ তাহলে মরেন যাবো কমে। আমাকে এতদিনের যত মেহনত আছে, কষ্ট আছে, সব ধুলাই মিশাইয়ে দিয়েছে। আমরা মাদ্রাসাগুলোর দখল করতে না পারি স্কুল কলেজের ছাত্রগুলোর মগজ ধোলাই করছি। সিলেবাসেতে ইতিহাস বিকৃত করে দিছি। ইসলামের যত ইতিহাস ছিল, বই পুস্তক ছিল, সব পাঠ্যপুস্তকটি সরাইয়ে দিছি। এরপরে ভিতরে নবী প্রেম কিভাবে জায়গা উঠলে পাইল কমে? আরে যে মাতারিগুলা, এদেরকে আমরা হিজাব পরে স্কুলে আসা বন্ধ করে দিছি। এদেরকে শিখেছি যে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হইলে ঘরে বসে থাকা যাবে না, তোমাদের সবসময় মাঠে থাকতে হইবে নারীর অধিকার প্রতিষ্ঠা লইয়া। এরে কি লইয়ে নামছে? হ্যাঁ, সারা বছর পড়াইলাম কি আর পরীক্ষায় আইলো কি? এই যে মৃত্যু আমরা চাই নেই, সোনার বাংলা গড়তে চাইছিলাম আমরা এগুলো সারা জীবন শিখাইলাম লেনিন কার্ল মার্কসের আদর্শ। আর এরা এখন দেখি সব ইসলাম রেমোট টিপ দিলাম কোন শুন, তাও বাজে। রেমোট টিপ না দিলেও দি বাজে, কি শুরু হয়ে গেছে? এ তো সবই অতি প্রাকৃতিক ঘটনা। এক মমিনুল রে জেলে আনতেছি, 10 মমিনুল বাইরে গেছে। ওর এই দেশে তা যাইবে না, ইউরোপের বিষয়টা রিকোয়ার মুই আর থাকবো না। মোর জানমালের নিরাপত্তা নাই এই দেশে। এই দেশ মৌলবাদী হয়ে গেছে। আমাকে বাপ দাদা গো আদর্শ সব এরা দাফন করে ফেলাইছে। আরে মোর বাপ, আরে দাদা, লেলিন কালমার আইনস্টাইন কমে গেল। যাওয়ার কি শেষ ভরসা একটু পাই নাকি দেখি তো। ওরে ভাই রে ভাই চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই চামচা রোগের ওষুধ কোথায় পাই? ধরছে যারে চামচা রোগে বাপ দাদার নাম ভুইলা যায়। ধরছে যারে চামচা রোগে বাপ দাদার নাম ভুইলা যায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই চামচা রোগের ওষুধ কোথায় পাই?
নেতারা গোশত খাইয়া হাড্ডি পালায়, চামচারা তা চাইট্টা খায়। নেতারা গোশত খাইয়া হাড্ডি পালায়, চামচারা তা চাইট্টা খায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? দলের নেতার কিছু হলে চামচা থাকে পেরেশান, মন কাঁদে না চামচা মিয়ার হলে নবীর অপমান। দলের নেতার কিছু হলে চামচা থাকে পেরেশান, মন কাঁদে না চামচা মিয়ার হলে নবীর অপমান। নেতা খেতার মন জুগাতে নিজের ইমানটা হারায়, নেতা খেতার মন জুগাতে নিজের ইমানটা হারায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ধরছে যারে চামচা রোগে বাপ দাদা নাম ভুইলা যায়, ধরছে যারে চামচা রোগে বাপ দাদা নাম ভুইলা যায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? নেতায় যখন মিটিং করে চামচা তাহা বুঝে না, চামচার পেটে ক্ষুধা তাকে নেতার কথা মানে না। নেতায় যখন মিটিং করে চামচা তাহা বুঝে না, চামচার পেটে ক্ষুধা থাকে নেতার কথা মানে না। নেতারা নেতা হইয়া গাড়ি চালায়, চামচা তখন রিস্কা বায়। নেতারা নেতা হইয়া গাড়ি চালায়, চামচা তখন রিস্কা বায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ধরছে যারে চামচা রোগে বাপ দাদা নাম ভুইলা যায়, ধরছে যারে চামচা রোগে বাপ দাদা নাম ভুইলা যায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? নেতা যখন থাকে বাড়িতে চামচা থাকে মিটিংয়ে, চামচার কথা শুনে না কেউ, নেতা খুঁজে সকলে। নেতা যখন থাকে বাড়িতে চামচা থাকে মিটিংয়ে, চামচার কথা শুনে না কেউ, নেতা খুঁজে সকলে। পাতি নেতা আইসা বলে চামচা তোমার বেল নাই, পাতি নেতা আইসা বলে চামচা তোমার বেল নাই। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ধরছে যারে চামচা রোগে বাপ দাদা নাম ভুইলা যায়, ধরছে যারে চামচা রোগে বাপ দাদা নাম ভুইলা যায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? নেতার সাথে সেলফি তুলে চামচা থাকে ফেসবুকে, শেয়ার দিয়ে নেতার মন জায়গা নিতে চায় সে। নেতার সাথে সেলফি তুলে চামচা থাকে ফেসবুকে, শেয়ার দিয়ে নেতার মনে জায়গা নিতে চায় সে। নেতারা চেয়ার পেয়ে যায় যে ভুলে, চামচা তখন বিগড়ে যায়। নেতারা চেয়ার পেয়ে যায় যে ভুলে, চামচা তখন বিগড়ে যায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ধরছে যারে চামচা রোগে বাপ দাদা নাম ভুইলা যায়, ধরছে যারে চামচা রোগে বাপ দাদা নাম ভুইলা যায়। চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ওরে ভাই রে ভাই, চামচা রোগের ওষুধ কোথায় পাই? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, শুরু করো। প্রিয় দেশবাসী, এই রকমের আগুন আমরা জীবনে দেখি নাই। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে। এটা তো রাজনীতির মঞ্চ না, আগুন নিয়ে তো ইমোশনাল দিয়ে বলতে হবে। প্রিয় দেশবাসী, শুরু সুপ্রিয় দেশবাসী,
এটাও কিন্তু বোঝা যায়। স্ক্রিপ্ট আগে তো শিয়ে দিবি না বেটা, যা। আচ্ছা, নর্মাল। জি জি। সুপ্রিয় দেশবাসী, আজকে দেশে যা ঘুরতে গেলে মোবাইল সাইলেন্ট কর। আজকে দেশে যা ঘুরতে গেলে আমরা জীবনে কল্পনা করতে পারি নি। এইভাবে আগুন ধুইটিয়ে জায়গায় জায়গায় মানুষ মরতে আসে। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন কম। এটাও কিন্তু অভিনয় বোঝা যায়, একদম রিয়েলিটি, বাস্তবতার মতো। আপনি সুপ্রিয় দেশবাসী, যেই দেশটাকে আমরা সুখী সমৃদ্ধ করে তোলার জন্য সকলে বুকের তাজা রক্ত ঢাইলে দিয়েছিলাম রাজপথে, সেই দেশটা আজকে কোন পর্যায়ে চলে গেছে। সবাই সবার যার যার ধান্দায় আছে, যার যার দল নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে জনগণের পাশে কে দাঁড়াবে? আমি এখন থেকে মৃত্যু পর্যন্ত রাত দিন 24 ঘন্টা জনগণের পাশে আছি ইনশাআল্লাহ। আমার ভাই, তোমার ভাই, খান ভাই, খান ভাই, খান ভাইয়ের চামড়ায় মশা মাছি কামড়ায়। এই ভাই, স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। আমি কথায় নয়, আমি কাজে বিশ্বাসী। এখন থেকে জনগণ যখনই আমাকে স্মরণ করবে তখনই আমাকে পাশে পাবে ইনশাআল্লাহ। এই বলে আমি আজকে সংবাদ সম্মেলন এখানে সমাপ্তি ঘোষণা করতে আসি। হ্যালো, হ্যাঁ, আমার ছোট ভাই করোনা ধরা পড়ছে, শিওর শট। আরে আচ্ছা, ওকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রেখে দাও। না না না, আমার যাওয়া যাইবে না, আমি জনপ্রতিনিধি না। আমি যদি ওই পরিবেশে যাই, আমাকে যদি আবার করোনা তৈরি ফেলাই, তাহলে জনগণের সেবা করবে কে? আমি তো আমার জনগণের জন্য জীবনকে উৎসর্গ করে দিছি। আমাকে মরা যাইবে না, করোনার থেকে আমাকে সেফ থাকতে হইবে। হ্যাঁ, তোমরা একটু দেখে শুনে রাখো। হ্যাঁ, আরও যেন 14 দিন কোয়ারেন্টাইন শেষ না করতে পারি না আসে। হ্যাঁ, রাখি। আর ফোন এই সময় ফোন দিবা না, এই সময় আমি ঘুমাই। লিডার, আগুন! লিডার, লিডার, আগুন আগুন আগুন! আমার অফিসে নাকি? আরে আরে শোনেন, আগুন লাগছে। কোথায় আগুন? তো লাগছে, তো জানি। এখন শুনেন, আগুন লাগছে পাবনায়। আবার পাবনায় আগুন লাগছে? পাবনায় আগুন লাগছে। আমার জনগণ বইটি চাপ হয়ে গেল। কারণ আপনার তো যাইতে হইব ওই জায়গায়। না না, এর ভিতরে আমার যাওয়া যাবি না। এখানে যাই যদি আবার আর একটা বাসটি আমি মজি যাই, তাহলে আমার জনগণের কি হইবে? আমি না জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছি। কারণ আমার কিছু হইলে আমার জনগণের কি হইবে? আমার এখানে যাওয়া যাইবি না। তোমরা একটা ব্যবস্থা করো। আমার ঠিক আছে, আপনি গেলে তো আবার যদি সমস্যা হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবো। ঠিক আছে না, তা আপনি ঘুমান। আপনি ঘুমান। জনগণের কি হইবে? হ্যাঁ, আপনি ঘুমান লিডার, আপনি সবসময় নিরাপদ থাকতে হইবে। ঠিক আছে, আপনি ঘুমান। তাইলে ঘুমান, আমি যাই। আওয়াজ কমবে। জনগণ ঠিক আছে তো? আল্লাহ, তুমি আবার জনগণের হেফাজত করো। আল্লাহ, জনগণের জানমাল নিরাপত্তার হেফাজতের জন্য আমাকে তুমি বাসাই রাখো। বস, ও বস, ও বস, বস, হ্যাঁ, কি খবর এখন টাটকা চাইছো নি? কি হয়েছে? আবার আগুন লাগছে? ইয়া আল্লাহ, হ্যাঁ, আগুন নাই, আগুন নাই। কি হয়েছে? সারা বৈজ্ঞানিক মরে গেছেন। হ্যাঁ, ও তো সাবার, সবার কি হয়েছে? ও সাবার মরে গেছেন সারা বৈজ্ঞানিক। অ্যাক্সিডেন্ট, আহত নিহত যত রক্ত আর রক্ত গেছে। এখন তো রক্ত লাগবো। ও রক্ত লাগবো, রক্ত লাগবো। কার রক্ত? আমরা রুয়েন্টিরে হইতে হইব রক্তর কথা। ওইখানে আমার যাওয়া যাইবে না। আমি রক্ত দিয়ে যদি আমি কাবু হয়ে যাই, আমার জনগণের খেদমত করবে কি? আচ্ছা, আপনি দাওয়ার লাগতো না, দেন ফোন দেন। বেটা, আমার ফোন দিলে জনগণের খোঁজ খবর নেবে কে? তোর ফোন দিয়ে দে, যা। আমার মোবাইলে তো ব্যালেন্স নাই। বুঝলি না? তাহলে টাকা দেন,
তোরে টাকা দিলে আমি জনগণকে কি দেব মানে টাকা তুই অন্য জায়গা থেকে কালেকশন করে দিলে আচ্ছা তো আমি বরিয়াই যা 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 বরিয়াই আল্লাহ জনগণকে কি আল্লাহ আল্লাহ জনগণের স্বার্থে আমাকে হেফাজত করবে আল্লাহ মামু ও মামু মামু কই ওই কি হয়েছে খবর হইছে কিছু কি সব শেষ সব শেষ সব আগুন দিয়ে পুজো ছাই গেছে আগুন না সিলেটর সব শেষ সিলেট কি হয়েছে বন্যায় বাসায় ইয়া ও সাইড থেকে ও সাইডটা লইয়া যার আরে আমার জনগণের কি হইবে জনগণ তো সব ডিবি বইটি যাবে সব ডুবিয়া মরে দিরা পানিয়ে খালি দেখি পানি আউলাদের মানুষ যায় জনগণ সব বাসায় লইয়া যার কি সিলেট বাসায় সব বাসা লইয়া যার কি তুমি সকাল আইতে হইব আমু মানছে কাদিরা আমি কোথায় যাব জনগণকে উদ্ধার করা লাগবে না নি না ওইখানে আমি গেলে আমি যদি তলে যাই তাহলে জনগণের খেদমত করবে কেটা এখানে আমার আশা কথা তুমি ডুবতে না তোমার লাগে নৌকায় আনান বড় নৌকায় আনান সুন্দর করে সাজাই বুঝাই দেখছ না মন্ত্রী লইয়া যায় আরে বেটা বন্যার সময় পথেঘাটে সাপ পোকামা করে আসে যাই যে যদি ফাঁসকুটি মাইরি দেয় তাহলে চাঁদরাই বইটি যাবো বেটা তখন জনগণকে দেখবে কেটা আমার ওই দিক যাওয়া যাবে না তোরা একটা ব্যবস্থা কর আমার তো আশা কথা নেতা হয়েছি আমি সবসময় জনগণের খেদমতে নিয়ে যেত আমি যদি এই সমস্ত ভয়াবহ এলাকায় যাই আমার কিছু গেলে জনগণকে দেখবে কি ঠিক আছে আচ্ছা হ্যাঁ তোমরা অন্য কোনো ব্যবস্থা করে যাও আচ্ছা কিছু টাকা দাও তারা ত্রাণ দেই নিয়া হ্যাঁ বেটা একবার ত্রাণ দিলে আমি জনগণকে দিব কি বেটা যা আমারও তো আশা কথা জনগণ দে ত্রাণ দিলে আচ্ছা তে ঘুমাও খালি টাকা ছাড়া কিছু সিধা নানি তুলা দিলাও হ্যাঁ বেটা তুই যা ওই যে প্রধানমন্ত্রীর কাছে যা আল্লাহ জনগণের কি আল্লাহ সব তো মইটি ছাপি দিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি আমার বাসায় রেখো জনগণের সেবা যুদ্ধ আল্লাহ সারা দুনিয়া মইটি যাক আমার তুমি রেখে দাও জনগণের জন্য আল্লাহ লিডার কি বাসা আছেন ওই যে আরেকটা মনে হয় গেছে দরজা খোলা আছে আরেকটা মনে গেছে মনে হয় দরজা খোলা দরজা তো খুলেই আছে এবার কোন দেশে বন্ধ হয়েছে না আগুন লাগছে ঘটনার তো বড় একটা খবর আছে ব্রেকিং নিউজ ওরে খোদা আমার জনগণ কষ্টের কিছু নাই এটা কিন্তু অনেক বড় একটা নিউজ কি মহান একটা নিউজ আবার মহান নিউজ আবার কি ওই যে আপনার বিরোধী দলের নেতা আছে না হ্যাঁ ওই যে গতবার যে মারামারি হইলো বিশাল একটা মারামারি হলো। আবার মারামারি লাগবে নাকি না ও। ওর পাশের বাড়িতে একজন আছে ওর প্রতিবেশী আপনার দাওয়াত দিছে না দেশ দুনিয়া আগুন দিয়ে পুড়ে যাইতেছে পানির তলে তলে যাইতেছে তুমি আসো দাওয়াত লই না এই যে দাওয়াত দাওয়াতে গেলে জনগণের দিক খেয়াল করবে কে এটা কিন্তু ফের পাশের বাড়িতে কিন্তু পাশের বাড়ি হোক আমি যদি দাওয়াত খাই বেড়াই জনগণ কি করবে জনগণকে দেখবে কে এটাও তো হ্যাঁ যা তোরা আমার আপনি যদি চলে যান জনগণকে কে দেখবে সেইটাই আচ্ছা সমস্যা নাই আপনার পরিবর্তে আমরা চলে যাচ্ছি বিরিয়ানি ছিল তো বিরিয়ানি কোন বাড়ি জানি ওই যে বিরোধী দলের নেতার পাশের বাড়ি ওই সগিরউদ্দিন আছে না আরে জনগণ কত ভালোবাসি আমার বিরোধী দলের নেতার আপনি থাকেন আমরা যাই দেখছো জনগণ কত ভালোবাসি আমাকে বাড়ির পাশে আমার বিরোধী দলের নেতা তাকে দাওয়াত না দিয়ে আমাকে দিয়েছে এরকম জনগণকে আমি কিভাবে ফালাই দিই তো আবার বিরিয়ানি দাওয়াত দিয়েছে আমার কাপড় চোপড় ইস্ত্রি করে আছে না তো ইস্ত্রি আছে তো আমি বিকেলবেলা আনছিলাম না আপনি থাকেন আপনি গেলে সমস্যা হবে তো জনগণ দেখবে কে আরে জনগণই তো ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে তাদের দাওয়াতে আমি না গেলে যাবে কে বেটা ও আচ্ছা এই কাপড়টা নিয়ে কুদ্দুস কাপড়টা নিয়ে আমি আসি তো খারাপ হায় রে স্লোগান হায় রে আমার মুক্ত মুখ ভাই ভোটের আগে তোমরা আছো ভোট শেষে আর নাই হায় রে স্লোগান হায় রে আমার মুক্ত মুখ ভাই ভোটের আগে তোমরা আছো ভোট শেষে আর নাই এক পিতৃ পরিচয়হীন মাতারির কথার জের ধরে সেইতে গেছে গোটা মুসলিম বিশ্ব মাতারি এখন নিজের নিরাপত্তার জন্য কান্নাকাটি শুরু করে দিতেছে ভারত সরকারের কাছে মহান জাতীয় সংসদে পবিত্র কালামুল্লাহ শরীফের অকাট্য একটা বিধান লইয়া বিরূপ মন্তব্য করছেন একজন তরুণ সাংসদ তার এই মন্তব্যে ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে শুনতে আসিলেন শিরোনাম এইবার বিস্তারিত পিতৃপরিচয়হীন এক বেশর্মা মাতারির এক কথায় সেইতে গেছে পুরা মুসলিম বিশ্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে এবং আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরিত্র লেবনের একটা তকমা দিয়ে টক শোতে একটা মন্তব্য করিয়া গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের ক্ষোভের
রসনালে পড়ছে এই মাতারি। কোনো কোনো বিজ্ঞজনদের ধারণা অনুযায়ী এই মাতারি জন্ম নিবন্ধন কার্ডে বাপের নাম মাত্র একটা লেখা হয়েছে, এখানে 4-5টা বাপের নাম হওয়া উচিত আসলে। যেখানে হিন্দু ধর্মের প্রধানতম ধর্মীয় গ্রন্থ মহাভারতের 10 নম্বর অনুশাসন পর্বে পণ্ডিত রাজশেখর বসু উল্লেখ করেন 30 বছরের একজন যুবক বিয়ে করতে পারবে 10 বছরের মাতারিকে এবং 21 বছরের একজন যুবক বিয়ে করতে পারবে 7 বছরের মাতারিকে। এর কারণ হিসেবে নীরজ চন্দ্র চৌধুরীর আত্মঘাতী বাঙালি পুস্তকে তিনি উল্লেখ করেন হিন্দু মেয়েদের 7 থেকে 11 বছরের ভিতর বাল্যবিবাহ হওয়ার যৌক্তিগত কারণ হলো তাদের দৈহিক ধর্ম। দৈহিক ধর্ম বলতে একজন মাতারিকে যখন বোঝা যাইবে যে তার বিয়ে করার সময় হয়ে গেছে এবং তার শরীরের অবকাঠামো তাকে যৌবনে সাক্ষী দিবে, ওই সময়টাকে দৈহিক ধর্ম বলা হয়। যদি এর থেকে বেশি দেরি করা হয় ওই মাতারির শরীর বাঙ্গির মতো ফাইটে চেদ্রাই যাইবে। এই জন্য ওই মাতারিকে 11 বছরের উপরে কখনোই অতিক্রম করতে দেওয়া যাইবে না, এর আগেই তাকে বিবাহ করাই দিতে হইবে। এই তথ্যের উপর নির্ভর করিয়ে আমরা এখন দেখব যে হিন্দু ধর্মের কোন কোন পণ্ডিত কোন কোন বয়সী মাতারিকে বিয়ে করছে। হিন্দু ধর্মের প্রধানতম পণ্ডিত রাম সীতাকে বিয়ে করছিলেন 6 বছর বয়সে এবং শ্রীকৃষ্ণ রক্ষিণীকে বিয়ে করছিলেন 8 বছর বয়সে। শিব পার্বতীর বিয়ে করছিলেন 8 বছর বয়সে। বঙ্কিমচন্দ্র মাত্র 11 বছর বয়সে প্রথম বিয়ে করেন, তখন তার প্রথম স্ত্রীর বয়স ছিল মাত্র 5। দেবেন্দ্রনাথ ঠাকুর মাত্র 14-15 বছর বয়সে বিয়ে করছিলেন একজন 6 বছর বয়সী মাতারিকে। রবীন্দ্রনাথ বিয়ে করছিলেন 10 বছর বয়সী একজন মাতারিকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাত্র 14 বছর বয়সে বিয়ে করছিলেন 8 বছর বয়সী একজন মাতারিকে এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর 17 বছর বয়সে মাত্র 7 বছর বয়সী একজন নারীকে বিবাহ করছিলেন। এরকম অসংখ্য পণ্ডিত পাওয়া যাবে হিন্দু ধর্মে যারা অল্প বয়সে আরও অল্প বয়সী মাতারিকে বিয়ে করছিলেন। যাদের ধর্মের মহাপণ্ডিতরাই নিজেরা বাল্যবিবাহে আবদ্ধ, তাদের ধর্মের অনুসারীরা ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করা এটা বড়ই হাস্যকর বিষয় হিসেবে বিবেচিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মুসলমানদের তীব্র আন্দোলনের মুখে পড়িয়ে ওই মাতারি এখন ভারত সরকারের কাছে নিরাপত্তা চাইয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে এবং নিজের পদ এবং পদবি থেকে বহিষ্কার হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় এখন বাংলাদেশে দেখা যাইতেছে ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলন নাইমে গেছে রাস্তায় ছাদ করিয়ে। স্কুল কলেজের ছাত্রদেরকে ইতিপূর্বে কখনো নিরাপদ সড়ক আন্দোলন ব্যতীত অন্য কোনো আন্দোলনে এমন সক্রিয় দেখা যায় নাই মুক্তিযুদ্ধের পরে, কিন্তু এই প্রথম ধর্মীয় কোনো ইস্যু লইয়া সরব হইয়া রাজপথ কাঁপাইতে আছে স্কুল কলেজের গেদুগেদিরা এবং জানা গেছে তাদেরকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান উষ্ণ অভ্যর্থনা জানাইতে আছে এবং প্রাণ ভরিয়ে দোয়া দিতে আছে। এটা দেখে আমাদের কিছু সুশীলদের জ্বালাপোড়াও শুরু হয়েছে বলিয়া তথ্য পাওয়া গেছে। মহান জাতীয় সংসদে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করছে তরুণ এক সাংসদ। তিনি তার বক্তব্যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের একটি ফরজ বিধানকে অস্বীকার করিয়া সংসদে উল্টাপাল্টা মন্তব্য করছেন। একজন সংসদ সদস্য একটা শব্দ ব্যবহার করেছে জিহাদ। আমার মনে হয় মাননীয় স্পিকার আপনার কাছে আমি অনুরোধ করছি এই শব্দগুলি আর আমাদের সংসদে যেন কেউ না উচ্চারণ করতে পারে সেই ব্যবস্থা আপনারা নেন। তার এই উল্টাপাল্টা বক্তব্যে কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি তার বক্তব্যে বলেন এই ধরনের শব্দ উচ্চারণ করলে নাকি তরুণ প্রজন্ম বিপদগামী হয়ে যাবে। এখনো যদি এখানে সংসদের সামনে দাঁড়ায় একজন নেতা জিহাদের কথা বলে আমরা কোথায় যাব? আমরা তো নতুন প্রজন্মে। বিজ্ঞজনদের মত অনুযায়ী যেখানে মমতাজ খাড়াই বুক ফাইটি যাওয়ার গান চ্যাগড়াই গাইতে পারে, সেই সংসদে পবিত্র গ্রন্থ আল কোরআনের একটা শব্দ উচ্চারণ করলে তরুণ প্রজন্মের কিভাবে ক্ষতি সাধন হতে পারে। যারা এই পবিত্র শব্দটাকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে তাদের ধর্মীয় জ্ঞান কতটুকু আছে তা তাদের কথাবার্তার আকার ইঙ্গিতেই বোঝা যাইতে আছে। চলুন আমরা এই শব্দটার প্রকৃত অর্থ অনুসন্ধান করার চেষ্টা করি। জিহাদ একটা আরবি শব্দ যার অর্থ চেষ্টার সংগ্রাম করা। এটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, চেষ্টা সংগ্রাম করা। তবে অনেকেরই ভুল ধারণা আছে, শুধু অমুসলিমদের নয় অনেক মুসলিমদেরও এই ধারণা আছে যে যদি কোনো মুসলিম কোনো যুদ্ধ করে যে কোনো কারণে তাহলে সেটাই হচ্ছে জিহাদ, হোক সেটা ব্যক্তিগত কারণে, টাকা পয়সার কারণে, অথবা যদি হয়ে থাকে কোনো রাজনৈতিক কারণে, অথবা যদি হয় এলাকার কারণে অথবা খ্যাতির জন্য। যখনই মুসলিমরা কোনো যুদ্ধ করে সেটাই জিহাদ। এটা একেবারে সম্পূর্ণরূপে ভুল ধারণা। জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা, আর ইসলামিক পরিভাষায় জিহাদ এর অর্থ কারণ নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা। এছাড়াও জিহাদের অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করা। আরো জিহাদের অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধ করা, আত্মরক্ষার জন্য সংগ্রাম করা কোন যুদ্ধের ময়দানে। এছাড়াও জিহাদের অর্থ অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা। তাহলে জিহাদের মানে চেষ্টা আর সংগ্রাম করা। জং যদি হয় যুদ্ধ তাহলে যোদ্ধারা নিশ্চয়ই জঙ্গি।
তাহলে আমরা একটু গানে গানে শুনে আসি এই সাংসদের কেমন দৃষ্টিভঙ্গি। জং যদি হয় যুদ্ধ তবে যোদ্ধারা হলো জঙ্গি, অভিধান করো শুদ্ধ আর ফেরাও দৃষ্টিভঙ্গি। সন্ত্রাসীদের জঙ্গি বলে বাড়িও না তার মূল্য, সন্ত্রাসী হতে পারে না তো কোনো যোদ্ধার সমতুল্য। ইন্টারন্যাশনাল টেরোরিজমের মিথ্যে দোহাই দিয়ে ওরা যুদ্ধ যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে। আজকের বুলেটিন এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ নিউজ পাইতে কাতিব মিডিয়া এবং খান সাহেব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলা হয়েছে এবং তাদের পেজগুলোকে ফলো দিয়ে রাখতে বলা হয়েছে। সেই সাথে বেশি বেশি শেয়ার করে সারা বিশ্ব ছড়াই দিতে অনুরোধ করা হইতেছে। এই খবর শোনার পরেও যদি কেউ শেয়ার না করে তাকে 2 লিটার সোয়াবিন তেল জরিমানা করা হবে বলিয়া ঘোষণা করছেন দুর্নীতি দমন অভিযান। আসসালামু আলাইকুম ভাইজান। 5 স্টার হোটেলে আমরা একটা জেলবন্দি জীবনের মধ্যে আছি। 5 স্টার হোটেলে হান্দাইয়েও তারা নাকি জেলখানার মতো বন্দী হয়ে গেছে। কেমন যেন বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী প্রেবাদটা যার জন্য করি চুরি সেই বলে চোর। আমরা চলে যেতে আসি বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক মুন্নি সাহার কাছে। এডিটর একটু পর্দা লাগাই দিও, গোলা গোলা করে দিও, নাইলে গুনাহ হইবে। এবার ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় কেদুরা, কেমন আছেন? আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আন্তর্জাতিক বিশেষ রিভিউ রিপোর্টে আপনাদের সবাইকে জানাইতে আছি স্বাগতম। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 2 দিন আগে ভারত সফরে গেছেন। তার সঙ্গে গেছিলেন আমাদের বাংলাদেশের কিছু সাংবাদিকবৃন্দ। সেই সাংবাদিকবৃন্দ সেখান থেকে আমাদেরকে কি জানাইতে আছে আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। মানে 5 স্টার হোটেলে আমরা একটা জেলবন্দি জীবনের মধ্যে আছি। আমরা মনে হয় ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো নাকি। যে সমস্ত সাংবাদিক সারা জীবন পার্শ্ববর্তী দাদাদিকে তেল মারতে মারতে বাংলাদেশে সোয়াবিন তেল সহ জ্বালানি তেলের দামও বাড়াইয়ে দিয়েছে, তাদেরকে কিভাবে আপ্যায়ন করা হইতে আছে আমরা চলে যেতে আসি বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক মুন্নি সাহার কাছে। এডিটর একটু পর্দা লাগাই দিও, গোলা গোলা করে দিও, নাইলে গুনাহ হইবে। মুন্নি সাহা, আপনাকে কি সাহা বলবো জানি, বিটিএস সাহা নাকি? আপনি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়, আপনি মাতারি না পুরুষ? আজ করে সে কেড়ে নিল। আমি আসলে সামনে দেখাতে চাই নাই। আসলে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আগে আমাদের যারা নাকি সিনিয়র জার্নালিস্ট যারা নাকি কভার করেছেন তারা ব্যক্তিগতভাবে যথেষ্ট বয়স্ক আমি বলবো, সেই অভিজ্ঞতা থেকেই বলছি। এবার একটা অন্যরকম অভিজ্ঞতা, মিডিয়া আসলে কোনো কিছুতেই দরকার পড়ে না। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম ভেতরে গুরুত্বপূর্ণ মিটিং হইতে আছে এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে বোনদেরকে বাইরে এমন ভাবে দাঁড় করাই দিয়েছে, আমরা ছাত্র জীবনে যেমন পিছনের বেঞ্চে ছাত্রদের পড়া না হইলে স্যারেরা বাইরে কান ধরিয়ে এবং এক ঠ্যাং উস্কে দিয়ে দাঁড় করাই রাখতে এবং বলতে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তুই এইখানেই খাড়াই থাকবি। ঠিক ওইভাবে আমরা ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত থার্ড বেঞ্চের ছাত্ররা দাঁড়াই থাকতাম, সারাদিক দিয়ে গুরুত্বপূর্ণ ক্লাস করে ফেলাইতে। আমাদের সময় কেমন যেন কাটতেই চাইতে না। ঠিক এইরকমের একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের জাতীয় সাংবাদিকদের। অভিজ্ঞতাটা ফেসবুকে শেয়ার করলাম, একদম কুকুর বিড়ালের মতন এটা একটা কথা হইলে আমরা তীব্র নিন্দাবাদ জানাই। যারা বাংলাদেশের সাংবাদিক হিসেবে সবার মাথার মোটক, যাদেরকে সেকুলাররা সবসময় মাথায় তুলে নাচে এবং যারা বাংলাদেশকে বিশ্বের ময়দানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে রিপ্রেজেন্ট করতে আসে এবং সবাইকে বুঝাইতে আসে যে আমরাও ধর্ম যার উৎসব সবার পালন করি, তাদেরকে এইভাবে এই অপমান সহ্য করা যাইতে আসে না। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাইতে আসি। এখন মতামত দিবে সময়, কিন্তু হ্যাঁ চেহারা দেখলে তো মনে হয় হ্যাঁ জিমায়। আচ্ছা, আপনি বলেন কি বলবেন? এত অকথ্য ব্যবহার কোনো কোনাতেই যে দাঁড়াতে দিচ্ছে না। দুই বান্ধবী গল্প করে বাদ দিয়ে কি হয়েছে? মালয়েশিয়া পালিয়ে গেলে ইন্টারগেশন সেলে রাখে না, জেলবন্দি জীবন। মনে হচ্ছে এই মানে 5 স্টার হোটেলে আমরা একটা জেলবন্দি জীবনের মধ্যে আছি, কারাগারের মতো। না, আপনারা বেহেশত থেকে ওইখানে গেছেন, একটু কারাগারের ফিল পাইতেই হবে। বেহেশতের আরাম সাইডে আপনারা ওইখানে গেছেন কেন? কারাগারের ফিল তো পাবেনি। মানে 5 স্টার হোটেলে আমরা একটা জেলবন্দি জীবনের মধ্যে আছি। আমরা মনে হয় ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো নাকি। 5 স্টার হোটেলে জেলবন্দি জীবন কি একটা মানে হতাশাজনক কাহিনী না? এটা মেরে আসার মানুষ হরে মানে কেমন যেন রুমের ভিতরের পরিস্থিতিটা দেখে মনে হইতেছে আমাদের বাংলাদেশের সাংবাদিক গুলো রোহিঙ্গা, তারা এখানে আশ্রয় লইতে গেছে। এইভাবে অপমান সাংবাদিকদেরকে কেউ করে?
তারাও তো মিডিয়া করবি, যারা এই আচরণ করতে আসে তারাও তো মিডিয়া, তারা ভাই ভাই হিসেবে থাকবে না? কিছুদিন আগে আমরা সিনেমা ট্রেইলারে দেখছি না, বাংলাদেশ ভারত ভাই ভাই, এইটা নাকি ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে ভাইয়ের আচরণ? আমরা তীব্র নিন্দাবাদ জানাই। তাদেরকে আমাদেরকে ধরবা, আপনার দিকে ক্যামেরা ধরতেই দিয়ে আপনার দেখলে আমাদের মানুষজন আবার বিটিএস মনে করতে পারে। আচ্ছা দেন কিছু বলার, যেহেতু ক্যামেরার সামনে খাড়াই যেহেতু বলবেন, বলেন কি বলবেন। দেখাতে চাই নাই আসলে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আগে আমাদের যারা নাকি সিনিয়র জার্নালিস্ট যারা নাকি কভার করেছেন তারা সম্পর্কটা রাখতেন। যাই হোক, উনি বুঝাইতে চাইতেছেন যে একটা সময় সিনিয়র সাংবাদিকরা গেলে ওই দেশের সাংবাদিক এই দেশের সাংবাদিক একটা সম্প্রীতির ভিতর থাকতে, খুব সুন্দর আচরণের ভিতর থাকতে, কিন্তু এখন তারা ইন্ডিয়ালারা বুঝে গেছে যে বাংলাদেশের সাংবাদিকরা হলো তেলবাজ, যখন যতটুক তেল যাকে প্রয়োজন ততটুক মারবে, আবার তেল ফুরিয়ে গেলে মানে পোল্টি মারবে। এই কারণে তাদের সঙ্গে মানে দেশের পরিস্থিতি হাব ভাব বুঝিয়া তারা বুঝতে আছে যে এরাই কয়দিন পরে পোল্টি মারবে, এই কারণে এখন থেকে তারা সতর্কতামূলক আচরণ করতে আছে। এটাই আর কি আমরা মূল মেসেজটা পাইলাম। আহা, রুমের কি অবস্থা! মনে হইতেছে যে বর্ডার ক্রস করে ইটালি যায় না বাঙালিরা, ওই রুমের মনে হইতেছে ট্রলারের ভিতর বইয়ে রয়েছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা যেটা বুঝলাম আজকের এই রিপোর্ট থেকে সেটা হইলো নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীরে তুই স্যাত পিটিয়ে ফকির সন্ধ্যাবেলা। আমাদের দেশের হলুদ সাংবাদিকতায় যারা জড়িত আছে তারা সবসময় তেলবাজিতে লিপ্ত থাকে। এখন ক্ষমতায় যারা আছে তাদেরকে তেল মারবে, আবার এই দল যখন ক্ষমতা হারিয়ে আর এক দল ক্ষমতা আসবে তখন তাদেরকে তেল মারবে। এই তেলবাজি করতে করতে তারা সত্য প্রচার করাটা একদম ভুলেই গেছে। ফলাফল তারা ইতিমধ্যে পাওয়া শুরু করে দিয়েছে যে তারা পার্শ্ববর্তী দেশ যাদেরকে এতদিন তেল মেরিয়ে আসছে তারাও তাদেরকে মূল্যায়ন করতে আসে না, রোহিঙ্গাদের মতো খাড়া করে রাখছে একটা বদ্ধ ঘরের ভিতর। সময়টা একটু ভালোই যান, সত্য প্রচার করেন, জনগণ আপনাকে রেসপেক্ট করবে। ধন্যবাদ। মহামান্য আদালত, আপনার অনুমতি পাইলে আজকে শুনানি শুরু করতে পারি? অনুমতি দেয়া গেল। আজকের যে বিষয় আমি আপনার সামনে উল্লেখ করব সেটা হইতে আছে আমাদের দেশের মিডিয়া। এই সাংবাদিকদের পেশাটা কি আর তার হরতে আছে কি? আমরা জানি যে মিডিয়ার কাজ হইতে আছে সবসময় সত্যকে মানুষের সামনে উপস্থাপন করবে, প্রকাশিত করবে, এবং অন্যায় যে কাজগুলো আছে তার বিরুদ্ধে তারা নিউজ করিয়ে তারপরে প্রতিবাদ জানিয়ে মানুষকে সচেতন করবে। এইটাই তো মিডিয়ার কাজ, তাই না? কিন্তু আমাদের দেশের সাংবাদিক কি হরতে আসে, দেশ এদিক কীর্তে কী হয়ে যাইতে আছে এদিক তাদের কোনো খবর নাই। খুন, ধর্ষণ, গুম, অন্যায়, রাহাজানি, ভোট চুরি, ভোট ডাকাতি, মানুষের অধিকার হরণ, কত কিছু ঘটতে আসে। আজ পর্যন্ত দেখছেন মিডিয়া সেটারে ফলাও করে প্রচার করতে আসে। মিডিয়ার রঙিন কভারেজের ভিতর দেখবেন সবসময় উঠে আসতে আসে যে সিনেমা জগতের নায়ক নায়িকা কখন কি হরতে আসে, কোন নায়ক কয়টা বিয়ে হারলে, কোন নায়কের কয়টা বউ আনলে, কার সঙ্গে কার ঘর সারাসারি হয়ে গেলে, কোন নায়িকার ফেটে কোন নায়কের গেদু জন্ম নিলে, এই সব আপডেট নিউজ লইয়ে মিডিয়া আমাদের সামনে সবসময় সোচ্চার হয়ে রয়েছে। কিন্তু সত্য প্রকাশের বেলায় মিডিয়া দেখি মুখে কুলুপাইটে বইয়ে রয়েছে। এইটা কেন হইতে আসে? মহামান্য আদালত, আমার এখানে কয়েকটা নিউজের হেডলাইন আছে, এটা যদি আপনাকে শোনায় আপনি ভাববেন যে আমি মনে কৌতুক শুনাইতে আসি আপনাকে। বুবলির 2 বছর আগে গেদু হয়ে রয়েছে, এটা সে প্রকাশ করে নাই। তো হে মাথারে 2 বছর আগে গেদু হইল না 3 বছর আগে হইল, এই সময় তোমরা কমে আনলে, তখন তো প্রকাশ করলে না, এখন এইটা নিয়ে মাতামাতি কেন? মহামান্য আদালত, পূজা সেরির আদরের বিলেইটা বইয়ে গেছে, পত্রিকার হেডলাইন। পরিমণির যে গেদু আছে তার কততম জন্মবার্ষিকী গেলে এখানে সে কয় পিস কেক খাইলে এবং কোন কেক খাইয়ে তার ডায়রিয়া হয়েছিল এবং কোন কেক খাইয়ে সে বমি হাঁটছিল। মাননীয় আদালত, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। এই নিউজটা যদি জাতি না জানে তাহলে আমাদের দেশের অবস্থা খুবই অর্থনৈতিকভাবে ধসে পড়বে, তাই না? মহামান্য আদালত, এই যে কয়টা নিউজের হেডলাইন পড়লাম আপনার সামনে, আপনি এখন বলেন যে এই হেডলাইন দিয়ে জাতির কী উপকার হইবে, দেশের কী উন্নতি হইবে? মহামান্য আদালত, এই যে সিনেমা জগতের মানুষগুলার নিউজ যেভাবে আমাদের সাংবাদিক ভাইরা প্রচার করতে আসছে, এইভাবে কি দেশের কোনো গুরুত্বপূর্ণ ইস্যু কখনো প্রচার করে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গাড়ির ভাড়ার দাম বাইরে যাওয়া, সব কিছুর দাম বাইরে যাওয়া, কিন্তু একজন মানুষের ইনকাম সোর্স জায়গায় স্টিল হয়ে খাড়াই রয়েছে। একজন মসজিদের ইমাম মসজিদের বেতন বাড়তে আসে না, তার সংসারে অভাব অনটন দেখা দিতে আসে।
হ্যাঁ, টাকার অভাবে মা তার সন্তানকে বিক্রি করে দিতে আসে, অভাবের তাড়নায় একজন রিক্সা চালক গলায় দড়ি লিয়ে আত্মহত্যা করতে আসে। এই নিউজের হেডলাইনগুলো কি পত্রিকায় সচরাচর দেখা যায়? এইভাবে কি তারা গুরুত্ব দেয়? তারা জাতির আইডল হিসেবে যাদেরকে সবসময় উপস্থাপন করে এবং জাতিও যাদেরকে সবসময় আইডল হিসেবে যাদেরকে ফলো করার চেষ্টা করে, তাদের দ্বারা কি কখনো ভালো মেসেজ পাইছে আমাদের সমাজ? সিনেমা নাটক যে তারা এত হাইলাইট করে, সুপার ডুপার হিট হয়ে গেছে অমুক সিনেমা, তো অমুক ওই সুপার ডুপার হিট সিনেমার দিকে জাতি কি মেসেজটা পাইছে? যে মেসেজটা তারা দেওয়ার চেষ্টা করছে ওই মেসেজের সঙ্গে কি তাদের জীবনের কোনো মিল আছে? মহামান্য আদালত, নিশ্চয়ই কোনো মিল নাই। বরং তাদের সিনেমার মধ্যে যেই দৃশ্যগুলা যুব সমাজের মনের ভিতর গাইতে যাইতে আছে সেটা হইল কিভাবে চুরি করতে হয়, কিভাবে ডাকাইতি করতে হয়, কিভাবে একজন ভিলেনের ক্যারেক্টার চিত্রায়িত করতে হয়, কিভাবে ধর্ষণ করতে হয়, কিভাবে প্রেম করতে হয়। এই মেসেজগুলোই আমাদের যুব সমাজ পাইতে আছে। তারা সংসারের মিল মহব্বত এবং পারিবারিক যে মেলবন্ধন লই মেসেজ দেয়, বছর শেষে দেখা যায় তাদের সংসারে ধস নেমে গেছে। একাধিক বিবাহ, পরকীয়া এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে সিনেমা জগতের মানুষগুলা হেডলাইন হইয়া জাতির সামনে প্রকাশিত হইতে আছে বারবার। এই মানুষগুলা কিভাবে যুব সমাজের আইডল হয়, এটি আপনার কাছে প্রশ্ন রাখি গেলাম মহামান্য আদালত। মাননীয় আদালত, এই যে আমরা যাদেরকে আইডল হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে থাকি, তাদের মুখের বুলি কি হয়? তারা বলে যে বিবাহ এটা একটা ধর্মীয় ধর্মান্ধতা। তারা বলে যে বুদ্ধিমানরা কোনো সময় বিয়ে শাদী করে না, কেনই বা করবে? তাদের কাছে ফ্রি মিক্সিং, ফ্রি সেক্স এই জিনিসগুলো তাদের কাছে একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াইছে, আর বিবাহ শাদী তাদের কাছে একটা ধর্মীয় গোড়ামি হয়ে দাঁড়াইছে। তারা এইটাই জাতিকে মেসেজ দিতে চায়। বিয়ে করলে একটা ঝামেলা হয়ে যাবে, পরের মাইকে আইন নিয়ে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হইবে, আর যদি না চাইতেই দেহ পাওয়া যায় তাহলে এটা তো একটা মানে না চাইতেই বৃষ্টির মতো একটা প্রাপ্তি হয়ে গেল, তাই না? এই ধরনের মেসেজ তারা তাদের সিনেমা নাটকগুলোতে দিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করতে আসে। মহামান্য আদালত, আপনার কাছে আরেকটা জিনিস আমি উপস্থাপন করি। এই জগতে কাউকে কাউকে দেখা যায় গোপনে বিয়ে করে ফেলাইছে। গোপনে বিয়ে করছিস তোরা, ভালো কথা, কাউকে জানাই নাই, কিন্তু 2-3 বছর পরে এসে সাত করে তার ওই প্যাট ফুলা বউডারে মানুষের সামনে উপস্থাপন করে প্রকাশ করে যে আমরা বিয়ে করে ফেলাইছি 2-3 বছর আগেই। তাদের এই উপস্থাপনা দেখে জাতীয় তাদের কাছ থেকে মজা লইতে আসে, বিনোদন লইতে আসে। তারাও ফেসবুকে হাসতে হাসতে পোস্ট করতে আসে আগে গাবিন পরে কাবিন। মহামান্য আদালত, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই খবরগুলাই কুড়াই বেড়ায় আমাদের সাংবাদিক ভাইরা। তাদের কাজ কোন নায়িকা কবে গাবিন হইলে, কার কোথায় বিয়ে হইলে, কার কয়টা বিয়ে হইলে, কার গেদুর কয় মাস চলে, কার কবে বেবি হবে, ওই বেবিটা হওয়ার পর সর্বপ্রথম কী করে চিক করতেছে, ওই বেবি কবে প্রথম কোথায় প্রস্রাব করছে, কার কলে প্রস্রাব করছে, কার কলে হাগু করছে, কোন কোম্পানির ডায়াপার কিনছে, ওই কোম্পানি চলে আসে শ্যুট করিয়া, তারা এসে তাদের ওই ডায়াপারের বিজ্ঞাপন দেয় যে অমুক নায়িকা দেখেন তার বাচ্চাকে গেদুকে সর্বপ্রথম আমাদের কোম্পানির ডায়াপার পরেছে, আপনারা এই কোম্পানির ডায়াপার ব্যবহার করেন। এই যে একটা বিজ্ঞাপনের পণ্য বানিয়ে দিয়েছে আমাদের নারী সমাজকে, মাতৃ সমাজকে, এইটার দায়ভার কারা নেবে? মহামান্য আদালত। মহামান্য আদালত মাঝে মাঝে ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে আঙ্গুল তোলে, মাঝে মাঝে ধর্মীয় বক্তাদের উপর আঙ্গুল তোলে, ধর্মীয় মানুষগুলোর উপর আঙ্গুল তুলে বলে যে আপনাদের কি অবদান আছে দেশের মধ্যে। সমস্ত অবদান তারাই দেশের পিছনে রাখছে। অথচ দেখেন মহামান্য আদালত, কয়দিন আগে আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা 111টা দেশের ভিতর কোরআন প্রতিযোগিতা দিয়ে 3 নম্বর স্থান অধিকার করে দেশের মুখটাকে উজ্জ্বল করে লইয়া আইছে। সুতরাং মহামান্য আদালত, আপনার কাছে যে নালিশটা লইয়া আইছিলাম সেটা হইল একটা দেশের শক্তিশালী প্রচার মাধ্যম হইল মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে আমাদের সাংবাদিক ভাইরা যেন এই সমস্ত আলফালতু নিউজ না করিয়ে সত্যটাকে প্রচার করে, কোনো ধর্মের অনুভূতিতে আঘাত না দিয়ে ধর্মীয় ভাব গাম্ভীর্যতাপূর্ণ নিউজ করে এবং ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, তাহলে দেখা যাবে আমরা সুন্দর এবং সুস্থ একটা দেশ, সুস্থ একটা রাষ্ট্র পাব। আর যদি এই ধরনের সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার মাধ্যমে প্রচার করে দেশকে প্রেজেন্ট করতে চায়, সেই দিন খুব বেশি দেরি নাই যেদিন আমাদের দেশটা ইউরোপ আমেরিকার মতো নোংরা হয়ে যাবে। মা ছেলে বাপ মা কোনো কিছু মানবে না, ব্যভিচারে ভরিয়ে যাবে সারা দেশ, অশ্লীলতায় ভরিয়ে যাবে সারা দেশ, আপনার আমার সন্তান সব বিপদমুখী হয়ে যাবে। এই নালিশটা আপনার কাছে রাইখে আজকের মতো আমার শুনানি শেষ করতে আসি। মহামান্য আদালত। অর্ডার অর্ডার অর্ডার। বাদীপক্ষের সকল অভিযোগ শুনানি শেষে আগামী 24 সাল পর্যন্ত এই শুনানি মুলতবি ঘোষণা করা হলো। শুনানি ইজ দ্য ক্লোজ।